তাকালো, তারপর আমতা আমতা করে বলল, না, তবে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। সাকিব অবাক হয়ে বলল, মানে এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। আসলে মাঝপথে হঠাৎ বাসের টায়ার পাংচার হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়েছে। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। কাল সকালে কথা হবে তোমার সাথে। এখন রাখছি। আরে শোন, এরে সাকিবকে কথা শেষ করতে না দিয়েই ইলোরা তাড়াতাড়ি ফোন কেটে দিল। তারপর বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা সুইচ অফ করে রাখলো। এরেন ভুরুকুসকে প্রশ্ন করলো, মিথ্যা কথা বললে কেন? সত্য কথা বললে সারা রাত জেগে দুশ্চিন্তা করবে। আবার এই রাত দুপুরে ছুটে চলেও আসতে পারে আমাকে খুঁজতে। একে দিয়ে বিশ্বাস নেই। এরেন হাসি মুখে বলল, তোমার ভাই কিন্তু তোমাকে একটু বেশি ভালোবাসে। ইলোরা এরেনের কথায় মুচকি হেসে ফোনটা পুনরায় ব্যাগে রেখে দিল। এরেন নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো রাত 11:10 বাজে। সব ঠিকঠাক থাকলে এতক্ষণে সে কিশোরগঞ্জ পৌঁছে যেত। মেয়েটার সাথে না থাকলে এখন সে দ্রুত পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারত। কিন্তু সাকিব যখন বোনের খেয়াল রাখার দায়িত্ব নিয়েছে, তখন সেটা এড়িয়ে যাওয়া সম্ভব না। তার থেকে বড় কথা, একে একটা মেয়ের যে কোনো বিপদ হয়ে যেতে পারে। সে জেনে শুনে একটা মেয়েকে কোনো বিপদের মুখে ঠেলে দিয়ে চলে যেতে পারে না। এমন ভয়ানক পরিস্থিতিতে সে কোনোদিনও পড়েনি। এদিকে অস্বস্তি হচ্ছে, আরেকদিকে চিন্তাও হচ্ছে। মেয়েটা যদি এখন বেশি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সে কি করবে একে নিয়ে? এরেনের ভাবনার মাঝেই হঠাৎ তার চোখে মুখে তীব্র আলোকছটা এসে পড়ল। আকস্মিক ঘটনায় এরেনের চোখ দুটো আপনা আপনি কুঁচকে গেল। সে নিজের বাঁ হাতটা চোখের সামনে ধরে পিটপিট করে চোখ খোলার চেষ্টা করল। আলোটা ইল্লোরার মুখেও কিছুটা পড়ায় সেও সামনে তাকালো। আলোটা চোখ থেকে নেমে যেতেই এরেন স্পষ্ট দৃষ্টিতে সামনে তাকালো। ইলোরাও ভুরুকুসকে তাকালো। সামনে 4 জন বকাঠের মতো যুবক ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ইলোরা ভয় পেয়ে দ্রুত উঠে এরেনের পিছনে গিয়ে দাঁড়ালো। ছেলেগুলোর মধ্যে একজন উচ্চস্বরে প্রশ্ন করল, কারা আপনারা? এরেন সোজাসুজি জবাব দিল, আমরা ঢাকা থেকে এসেছি, কিশোরগঞ্জ যাচ্ছি। আরেকজন ছেলে বলল, তো এখানে কি করছেন? আসলে আমরা যে বাসে করে যাচ্ছিলাম তার দুটো টায়ার পাংচার হয়ে গেছে। সেখানে আশেপাশে কোথাও গ্যারেজ নেই, তাই কন্ডাক্টর গিয়েছে গ্যারেজ খুঁজতে। আমরা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করে তারপর ভাবলাম সামনে হয়তো কোনো গাড়ি পেয়ে যাব। এটা ভেবে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে এলাম, অথচ একটা গাড়িও চোখে পড়ল না এখনো পর্যন্ত। আপনারা কি বলতে পারবেন এখানে কোথাও গাড়ি পাবো কিনা? কথাগুলো বলে এরেন উৎসুক দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকিয়ে রইল। একটা ছেলে বলল, এই সময় তো কোনো গাড়ি পাবেন না, শীতের রাত তো। আরেকটা ছেলে এরেনের পিছনের দিকে উকি ঝুঁকি মেরে জিজ্ঞেস করলো, আপনার সাথে কে, বউ নাকি? এরেন খুব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেল। তবু সে নিজেকে স্বাভাবিক রেখে জবাব দিল, ও আমার বন্ধুর বোন। আমরা দুজন এক বাসে কিশোরগঞ্জ যাচ্ছিলাম। এতক্ষণ হেঁটে ও অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখানে বসে বিশ্রাম নিচ্ছিল। ছেলেগুলো সবাই একে অপরের মুখ চাওয়াচাই করলো। তাদের মুখ দেখে মনে হচ্ছে তারা কেউ এরেনের সোজাসাপটা কথাটা বিশ্বাস করে উঠতে পারেনি। এরেন ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখল ইলোরা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছে। সে চোখের ইশারায় ইলোরাকে শান্ত থাকতে বলল। একটা ছেলে বলে উঠল, মেয়েটা যেহেতু এত ক্লান্ত হয়ে পড়েছে, তাহলে তো মনে হচ্ছে আর হাঁটতে পারবে না। আর এত শীতের মধ্যে এভাবে রাস্তায় বসে রাত কাটালে দুজনে অসুস্থ হয়ে পড়তে পারেন। তো এখন কি করবেন? এরেন চিন্তিত মুখে ছেলেগুলোর দিকে তাকালো। ছেলেগুলো ফিসফিস করে নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলল। এরেন তাতে ভ্রুক্ষেপ করল না। তার পিছন থেকে ইলোরা উকিঝুঁকি মেরে উৎসুক দৃষ্টিতে ছেলেগুলোকে দেখছে। নিজেদের মধ্যে কথা শেষ করে একটা ছেলে বলল, বিপদে পড়ে যখন আমাদের এলাকায় এসে পড়েছেন, তখন এই এলাকার মানুষ হিসেবে আপনাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আমার বাড়ির সামনে একটা পুরনো কাচারি ঘর আছে, আপনারা চাইলে সেখানে রাতটা পার করতে পারেন। আসলে এত রাতে বাড়ির ভেতরে নিয়ে গেলে হয়তো সবাই বিরক্ত হবে, তাই যদি কষ্ট করে কাচারি ঘরটাতে থাকতেন। আমাদের সত্যি খুব খারাপ লাগছে আপনাদের জন্য। এখন থেকে মাত্র 5 মিনিটের পথ আমার বাড়ি যেতে। আপনারা কি যাবেন? এরেন ইলোরার ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে দেখল মেয়েটা ঘুমে ঢুলছে। শীতে তার ঠোঁট কাঁপছে। তাছাড়া সে নিজেই শীত কাতুরে। রাত যত বাড়ছে শীতের প্রকোপ ততই বেড়ে চলেছে।
এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকার সম্ভব হচ্ছে না। অনিচ্ছা সত্ত্বেও এরেন বাধ্য হয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। ছেলেগুলো এরেনের মুখের দিকে আগ্রহী দৃষ্টিতে তাকিয়েছিল। এরেনের সম্মতি পেয়ে তাদের মুখে হাসি ফুটল। পূর্বের ছেলেটা হাসি মুখে বলল, আসুন আমার সাথে। এরেন ইলোরাকে উদ্দেশ্য করে ছোট করে বলল, চলো। এরেন ছেলেটার পিছন পিছন হাঁটতে শুরু করলো। ইলোরাও বাধ্য হয়ে ঘুম ঘুম চোখে তাদেরকে অনুসরণ করে চলল। বাকি তিনজন ছেলে সেখানেই দাঁড়িয়ে রইল। কিছু দূর যেতেই সামনে একটা ছোটখাটো টিনের ঘর দেখতে পেল তারা। অচেনা ছেলেটা এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ভিতরে আসুন। এরেন ইলোরাকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ছেলেটা একপাশে গিয়ে সুইচ টিপতে ঘরের মাঝখানে ছোট একটা লাল বাল্ব জ্বলে উঠল। তবে বাল্বটার আলো কিছুটা আবছা। ছেলেটা কিছুটা ইতস্তত করে পাশের একটা পাটি দেখিয়ে বলল, এটা বিছিয়ে শুয়ে পড়ুন, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে মানিয়ে নিন। এরেন মুখে হাসি টানার চেষ্টা করে বলল, না ভাই, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। ছেলেটা ইলোরার দিকে এক নজর তাকিয়ে হেসে বলল, উনি খুব বেশি ক্লান্ত, আপনারা বিশ্রাম করুন। আর আপনাদের কি সকালে জাগিয়ে দিতে হবে? না না, আমরা নিজেরাই উঠে পড়বো, আপনাকে কষ্ট করতে হবে না। ঠিক আছে, আমি তাহলে আসছি, ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিন। এরেন মাথা নাড়ল। ছেলেটা মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে চলে গেল। এরেন দরজার খিল লাগিয়ে ফিরে তাকাতেই দেখল ইলোরা পাটি বিছিয়ে নিয়েছে। ব্যাগ থেকে একটা চাদর বের করে মাথার নিচে ব্যাগটা দিয়ে গায়ে চাদর টেনে গুটিসুটি মেরে শুয়ে পড়েছে। এরেন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল পাটিটা মোটামুটি অনেক বড়। ইলোরা যেহেতু এক কোণে শুয়েছে, সে নির্দ্বিধায় আরেক পাশে বসতে পারবে। এটা ভেবেই সে এগিয়ে গিয়ে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রেখে পাটির এক কোণে পদ্মাসনের মতো করে বসল। সঙ্গে সঙ্গে ইলোরা লাফ দিয়ে বসে পড়ল। এরেন ভ্যাবাচাকা খেয়ে ইলোরার দিকে প্রশ্নভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? ইলোরা ভ্রুকুটি করে প্রশ্ন করল, আপনি এখানে বসেছেন কেন? তাহলে কোথায় বসবো? এখানে আর কোনো বসার জায়গা নেই। ইলোরা ঘরের চারদিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, তাই তো, কিন্তু আমার তো অস্বস্তি হচ্ছে। এই কিছু করার নেই, একটা রাত কষ্ট করে মানিয়ে নিতে হবে। আমি লাইট অফ করে দিচ্ছি, আশা করি তাহলে তোমার অস্বস্তিটা একটু কম হবে। ইলোরার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, না না, আমি অন্ধকারে ভয় পাই। এরেন এবার কিছুটা বিরক্তি নিয়ে বলল, ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি এখানেই বসে আছি। ইলোরা আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে হঠাৎ সে এরেনকে প্রশ্ন করল, আপনি কিশোরগঞ্জ কার বাসায় যাবেন? আমার ছোট খালার বাসায়। বেড়াতে? না, তাহলে আমার ছোট খালার আর্থিক অবস্থা ভালো না, তার সংসার চলে আমার বাবার সহায়তায়। এর মধ্যে আবার শুনলাম তারা যেটুকু জায়গায় বাড়ি করে থাকছে তার উপর এলাকার কোনো পয়সাওয়ালার নজর পড়েছে, সেই জন্যই যাচ্ছি। ইলোরা ভুরুকুসকে বলল, কিন্তু আপনি গিয়ে কি আটকে পড়বেন? তাদের সাথে ঝামেলায় জড়ালে তো তারা আপনারই কোনো ক্ষতি করে ফেলতে পারে, তখন? ইলোরার কথাটা এরেনের কাছে যুক্তিযুক্ত মনে হলো। সত্যি তো, তার যদি কোনো ক্ষতি করে বসে, এটা সে ভেবেই দেখেনি। খালার মুখে শোনার পর বাবা মাকে কারণ না বলে কিশোরগঞ্জ রওনা দিয়েছে। এরেনের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ইলোরা কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে হঠাৎ বলল, আমার মামা কিন্তু এলাকার মানুষের এসব সম্পত্তি বিষয়ক সমস্যার সমাধান করে দেয়। আপনি চাইলে আমার মামার সাথে এ ব্যাপারে কথা বলতে পারেন, আমি নিশ্চিত মামা আপনাকে হেল্প করবে। ইলোরার কথায় এরেন একটা আশার আলো দেখতে পেয়ে খুব খুশি হলো। সে উত্তেজিত হয়ে প্রশ্ন করল, তাহলে তো খুব উপকার হয়, তোমার মামার সাথে যোগাযোগ করব কিভাবে? ইলোরা স্বাভাবিকভাবে উত্তর দিল, কাল সকালে না হয় আপনি আমার সাথে আমার মামার বাড়ি চলুন, তাহলেই তো মামার সাথে দেখাও হয়ে যাবে আর কথাও হয়ে যাবে। এরেন ইতস্তত করে বলল, কিন্তু তোমার সাথে আমাকে দেখে তোমার মামা যদি অসন্তুষ্ট হন? ইলোরা মুচকি হেসে গদগদ কণ্ঠে বলল, আমার মামা একদম অন্যরকম, আমাকে অনেক বেশি ভালোবাসে সে, আপনি গেলেই দেখতে পারবেন। এরেন কিছুটা চিন্তামুক্ত হয়ে ছোট একটা প্রশ্ন করল। আচ্ছা। ইলোরা আর কথা বাড়ালো না, পাশ ফিরে চুপচাপ গুটিসুটি মেরে চোখ বন্ধ করলো। এত ক্লান্তির ফলে চোখ বন্ধ করার কয়েক মিনিটের মধ্যেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। এরেন রাজ্যের বিরক্তি নিয়ে কিছুক্ষণ বসে বসে ঝিমালো। তারপর আর না পেরে সেও ইলারার মতো মাথার নিচে ব্যাগ রেখে গায়ে চাদর টেনে শুয়ে পড়ল।
বরাবরই সে বেশি রাত জাগতে পারে না, তার উপর আবার বসে বসে ঘুমানো তো অসম্ভব। সে চোখ বন্ধ অবস্থায় আপন মনে বিড়বিড় করে বলল, এমন রাত যেন জীবনে আর কোনোদিনও না আসে আল্লাহ। দরজায় কড়াঘাতের শব্দে ঘুম ছুটে গেল এরেনের। সতর্ক হয়ে দ্রুত উঠে বসল সে। ভাবলো হয়তো গত রাতের ছেলেটা ডাকতে এসেছে, কিন্তু সে তো বলেছিল ডাকতে হবে না। তবু এলো। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো সকাল 6টা বাজে। এরেন পাটির ওপাশে তাকাতে দেখলো ইলোরা গুটিসুটি মেরে আরামে ঘুমিয়ে আছে। ওপাশ থেকে কেউ দরজায় করাঘাত করেই চলেছে। এরেন অবাক হওয়ার সাথে সাথে কিছুটা বিরক্ত হলো। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দরজার কাছে এগিয়ে এলো। দরজা খুলতে সে অবাক। দরজার সামনে কয়েকজন লোক দাঁড়িয়েছে। তাদের মধ্যে 4 জন বয়স্ক আর 3 জন মধ্যবয়স্ক। সবার পরনে পাজামা, পাঞ্জাবি আর মাথায় টুপি। লোকগুলোর মুখ দেখে মনে হচ্ছে তার সবাই বেশ রেগে আছেন। সবার মুখের ভাব শক্তপোক্ত। এরেন কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে নরম কণ্ঠে প্রশ্ন করলো, আপনারা কারা? এরেনের কথা শেষ হতেই একজন বয়স্ক লোক কড়া গলায় বলল, এই প্রশ্ন তো আমরা তোমাদের করতে এসেছি। আমরা এই এলাকারই মানুষ। তোমরা কারা? এরেন সোজাসুজি জবাব দিল, আমরা ঢাকার মানুষ। গতকাল রাতে কিশোরগঞ্জ যাওয়ার পথে আমাদের বাস নষ্ট হয়ে যায়। তারপর গাড়ি খুঁজতে খুঁজতে এই এলাকা পর্যন্ত চলে আসি। আপনাদের এলাকার কয়েকটা ছেলেই আমাদের বলে যে গাড়ি পাওয়ার আর সম্ভাবনা নেই। একটা ছেলে এই ঘরটায় আমাদের রাত পার করতে দিয়েছে। বাইরে খুব বেশি ঠান্ডা পড়ছিল, তাই আমরা একটু পরেই চলে যাব। মধ্যবয়স্ক লোকের মধ্যে একজন ঘরের ভেতরে তীক্ষ্ণ দৃষ্টি স্থির রেখে খুব ঠান্ডা গলায় বলল, সবই বুঝলাম, কিন্তু তোমার সাথে ওই মেয়েটা কে? লোকটার কথায় এরেন পিছনে ফিরে তাকিয়ে দেখল ইলোরা তার ঠিক পিছনে দাঁড়িয়েছে। সে অবাক চোখে লোকগুলোর দিকে তাকিয়েছে। এরেন বুঝতে পারল ইলোরা মাত্রই ঘুম থেকে উঠেছে। দরজার সামনে থেকে লোকটা আবার ঠান্ডা গলায় বলল, কি হলো বলো মেয়েটাকে। এরেন উত্তর দিল, ও আমার বন্ধুর বোন। আর একজন মধ্যবয়স্ক লোক বলল, বন্ধুর বোন তোমার সাথে কি করছে? আমরা এক বাসেই কিশোরগঞ্জ যাচ্ছিলাম। বাস নষ্ট হওয়ায় দুজনেই বিপদে পড়ে গেছি। এক পাশে কিশোরগঞ্জ যাচ্ছিল না কি একসাথে? না, বাসে হঠাৎ ওর সাথে দেখা হয়েছে আমার। ও একা কিশোরগঞ্জ যাচ্ছিল, তাই আমার বন্ধু আমাকে বলেছে ওর খেয়াল রাখতে। আর তুমি এমন খেয়ালে রাখছো যে এক ঘরে রাত কাটাতেও দ্বিধা বোধ করনি। সুযোগের সদ্ব্যবহার। বয়স্ক লোকটার মুখের এই বিশ্রীর কথাটা এরেনের কানে কাটার মতো বিঁধল। সে চোখ মুখ কুঁচকে বলল, হোয়াট? আর একজন মধ্যবয়স্ক লোক কটাক্ষ করে বলল, আজকালকার ছেলে মেয়েদের তো এমনই স্বভাব ভাই। এখন আর কারোর বিয়ের প্রয়োজন হয় না। তার উপর ওরা তো আবার শহুরের বড়লোকের গোল্লায় যাওয়া ছেলে মেয়ে। মুহূর্তে এরেনের মুখে প্রচন্ড রাগ এসে ভর করল। সে দাঁতে দাঁত চেপে বলল, ভাষা ঠিক করে কথা বলুন। বয়সে বড় বলে যা তা বলবেন আর আমি চুপচাপ শুনে যাব? অত বেশি ভদ্র না আমি। ঠান্ডা স্বভাবের লোকটা বলে উঠল, তুমি যে কোনো ভদ্র ছেলে নও সেটা আমরা তোমার কাজেই বুঝতে পেরেছি। নির্লজ্জের মতো কাজ করে তোমার মুখে এত বড় কথা শোভা পায় না। এরেন রাগী গলায় বলল, নির্লজ্জের মতো কোনো কাজ করেছি আমি? একটা মেয়েকে নিয়ে রাত কাটিয়েও এই সোজা কথাটা বুঝতে পারছো না বাপ? ও আমার বন্ধুর বোন, আর আমরা বিপদে পড়ে এখানে এসেছি। কতবার বলবো? ধরা পড়লে সবাই এক কথাই বলে। একজন বয়স্ক লোক তাচ্ছিল্যের হাসি এসে বলল। পরক্ষণে লোকটা গলা উঁচু করে জোরে ডেকে উঠলেন, কই গো মেয়ে, এদিকে আসো। ইলোরা কাঁপা কাঁপা শরীরে এক পা দুপা করে এগিয়ে এসে এরেনের পাশে দাঁড়ালো। তাকে দেখেই লোকটা আবার বলে উঠল, দেখে তো খুব ভদ্র মেয়ে বলে মনে হয়। এমন একটা কাজ করতে মগজে ঠেকলো না একবারও? ইলোরা তীব্র ঘৃণা নিয়ে লোকটার মুখের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলতে পারল না। কেন জানি তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের কোণে পানি এসে জমা হয়েছে। সে ছলছল চোখে এরেনের দিকে তাকালো। মেয়েটার চাহনি দেখে এরেনের খুব মায়া হলো। এবার তার মেজাজ তুঙ্গে উঠে গেল। সে কড়া গলায় বলল, দেখেন চাচা, দয়া করে আর কোনো বাজে কথা বলবেন না। শুনতে খারাপ লাগছে। আপনারা যেমন ভাবছেন আমরা মোটেও তেমন না। তাই আপনারা কেন এসেছেন সেটা স্পষ্ট করে বলুন। ঠান্ডা স্বভাবের লোকটা বলল,
শোনো বাবা, আমার এলাকায় আমি কোনোদিনও এসব অসভ্য কাজ সহ্য করি না। আর তোমরা তো ঢাকা থেকে আমাদের এলাকায় এসে পড়েছ শুধুমাত্র বন্ধুর বোন পরিচয়ে একটা অবিবাহিত মেয়েকে নিয়ে এ করে রাত কাটানো। শুধু আমরা কেন, কোনো মানুষই স্বাভাবিকভাবে নেবে না। তুমি যে সত্য কথা বলছো বা এই মেয়েটাকে নিয়ে তুমি পালাওনি, তারই বা কি নিশ্চয়তা আছে? ইলোরা হুট করে বলে উঠল। আপনারা চাইলে আমার ভাইয়ের সাথে কথা বলতে পারেন। একজন বয়স্ক লোক কড়া গলায় বলল। আমরা কারোর সাথে কথা বলতে চাই না, আর কিছু শুনতেও চাই না। আমরা আমাদের এলাকার এসব অসভ্যতা আমি সহ্য করব না। চেয়ারম্যান সাহেব আপনি বলেন। চেয়ারম্যান সাহেব আপনি বললে এখনই এদের বিয়ে দিয়ে দিই। এরেন আর ইলোরা একসাথে চমকে উঠল। এরেন চিৎকার করে বলে উঠল। এসব কি বলছেন আপনি? আপনারা আমাদের ভুল বুঝে এত বড় একটা কাজ করতে চাইছেন। ও আমার বন্ধুর বোন, আর তাছাড়া আমি ওকে ঠিকভাবে চিনিও না। বিশ্বাস করুন, আমরা সত্যি বিপদে পড়েছি। আমাদের কথা বিশ্বাস না হলে এই বাড়ির ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করুন, ও সব জানে। এরেনের কথা শেষ হতে একজন মধ্যবয়স্ক লোক উচ্চস্বরে ডেকে উঠলেন। এই রাশেদ, হামিদ, এদিকে আয় তোরা। লোকটা ডাক শুনে চারটা ছেলে এসে তার পাশে দাঁড়ালো। এরেন ভালোভাবে তাকাতেই দেখলো এরা গত রাতের সেই ছেলেগুলো। এরেন আর ইলোরা দুজনেই মনে মনে একটু স্বস্তি পেল। এবার এই ছেলেগুলোই সত্যি কথা বলতে পারবে। এরেন দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল। ভাই, তোমরাই তো গতকাল রাতে আমাদের হেল্প করেছিলে। তোমরা তো সব জানো যে আমরা কত বড় বিপদে পড়ে এখানে এসেছি। প্লিজ ওনাদের একটু বুঝিয়ে বলো তোমরা। এরেনের কথায় ছেলেগুলোর মুখে তাচ্ছিল্যের হাসি দেখা গেল। যে ছেলেটা গতরাতে তাদের কাচারি ঘরে থাকতে দিয়েছিল সেই ছেলেটা বলে উঠল। আমাদের এলাকায় এসে মেয়ে নিয়ে ফুর্তি করবে আর আমরা চুপচাপ দেখবো? যা ভেবেছো তাই। তোমার কুকর্ম হাতে নাতে ধরিয়ে দিলাম, এবার ঠেলা সামলাও। এরেন স্পষ্ট দৃষ্টিতে তাকাতেই দেখল ছেলেটার মুখে শয়তানি হাসি। এরেনের বুঝতে বাকি রইল না যে এরা ইচ্ছে করে তাদের ফাঁসিয়েছে। উপরে ভালো সেজে মনের মধ্যে এমন বদ মতলব রেখেই ওরা তাদের এই কাচারি ঘরে থাকতে দিয়েছে। আর সকাল হতেই এলাকার চেয়ারম্যান সহ অন্যান্য লোকজন ডেকে এনে ভুলভাল বুঝিয়েছে। রাগে ক্ষোভে এরেনের মুখ লাল হয়ে গেল। তেড়ে গিয়ে সে ওই ছেলেটার জ্যাকেটের কলার চেপে ধরল। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। তুই ইচ্ছে করে আমাদের ফাঁসিয়েছিস। উপরে ভালো সেজে মিষ্টি মিষ্টি কথা বলে এমন নোংরা চাল চেলেছিস। তোকে তো আমি। এরেন আরও জোরে ছেলেটার কলার চেপে ধরতেই পাশ থেকে গতরাতের তিনজন ছেলে এসে এরেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরেন রাগে ফুঁসতে ফুঁসতে চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলল। এরা আমাদের ফাঁসিয়েছে, এখন কি আপনি সেটাই বিশ্বাস করবেন? চেয়ারম্যান ঠান্ডা গলায় জবাব দিল। আমি যা চোখে দেখেছি তাই বিশ্বাস করেছি। একটা অবিবাহিত মেয়েকে নিয়ে যেহেতু এক ঘরে রাত কাটিতে পেরেছো, সেহেতু তোমাদের দিকে আঙুল তোলাটা স্বাভাবিক। এখন তুমি যদি মেয়েটাকে বিয়ে করে নিজের স্ত্রীর পরিচয় দাও, তবেই তোমরা এখান থেকে ছাড় পাবে। নয়তো তোমাকে এলাকার ছেলে গণ্যপিন্টু দেবে, এমনকি এই মেয়েটার মুখও থাকবে না। এবার তোমরা ঠিক করো কি করবে। এরেন চিৎকার করে বলল। এসব কোন ধরনের নিয়ম? আপনি এলাকার চেয়ারম্যান হয়ে এমন অবিচার করছেন? আশ্চর্য! কিছু ভুল ধারণা থেকে দুটো জীবন নষ্ট করে দিবেন, এটা কোনো বিচার হলো? চেয়ারম্যান আবারও একই রকম ভঙ্গিতে বললেন। তুমি যে এই মেয়েটার জীবন নষ্ট করে দেবে তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। তোমাদের মাত্র 10 মিনিট সময় দিলাম। মেয়েটার সাথে কথা বলে নিজেদের সিদ্ধান্ত জানাও। ভালোই ভালোই রাজি হয়ে গেলে সুস্থ শরীর নিয়ে ফিরতে পারবে, আর তা না হলে নিজেদের মান সম্মান হারাবে। এসব ঘটনা ছড়াতে বেশি সময় লাগবে না। ইলোরা আতকে উঠল। এরেন হতভম্ব হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। লোকগুলো নিজেদের মধ্যে কটূক্তি করতে করতে দরজার সামনে থেকে সরে কিছুদূর গিয়ে দাঁড়ালো। ইলোরার চোখ দিয়ে এতক্ষণ অনবরত পানি গড়িয়ে পড়ছিল। এবার সে কয়েক পা পিছিয়ে গিয়ে মাটির উপর বসে দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। এরেন অসহায় দৃষ্টিতে ইলোরার দিকে তাকালো। ধীর পায়ে ঘরের মধ্যে ঢুকে ইলোরার কাছে এগিয়ে গেল। ইলোরার থেকে কিছুটা দূরত্ব রেখে মাটিতে বসে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ ইলোরা মুখ থেকে হাত সরিয়ে ভেজা কণ্ঠে বলল।
এসব নোংরা কথা কোনোভাবে আব্বুর কানে গেলে সে নিশ্চিত হার্ট অ্যাটাক করে বসবে। আমার জন্য কেউ মুখ দেখাতে পারবে না। ইলোরা আবার শব্দ করে কেঁদে উঠল। এরেনের বুকটা কেঁপে উঠল। শুধু কি ইলোরার পরিবার, তার নিজের পরিবারের সম্মানও তো ধুলোয় মিশে যাবে। তাকে নিয়ে তার বাবা মা কত গর্ব করে, সেই বাবা মায়ের সম্মানহানি কি করে মেনে নেবে সে? খুব বাজেভাবে ফেসে গেছে তারা। এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তায় খোলা নেই। এরেন কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সবই তো শুনলে, আমাদের ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। এখন তুমি কি চাও বলো? তুমি যা চাইবে তাই হবে। ইলোরা ক্রমাগত কেঁদেই চলেছে। কিছুক্ষণ পর বাইরে থেকে একটা লোক উচ্চস্বরে বলে উঠল, অনেকক্ষণ তো হলো, এবার বেরিয়ে আসো, তাড়াতাড়ি নিজেদের সিদ্ধান্ত জানাও। এরেন দাঁতে দাঁত চেপে হাতের মুঠি শক্ত করল। ইলোরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে বলল, আমাদের হাতে আর কিছু করার নেই। এখন আমাদের সম্মান বাঁচাতে হলে এরা যা করতে চায় তাই করতে হবে, আর কোনো উপায় নেই। এরেনও অসহায় চোখে ইলোরার দিকে তাকালো। ইলোরা ঠোঁটে